নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে যে পুরনো গ্রামে নিয়ে যাব সেটা ভারতের অতি প্রাচীন গ্রাম। সেই গ্রামে এক সময় ভগবান শ্রীরাম এসেছিলেন। সেই গল্পই তোমাদের সাথে আজকে করব। তোমাদের খুবই জনপ্রিয় পরিচিত এই গ্রামের নাম হলো ধনুষকোডি। ধনুষকোডি ভারতের তামিলনাড়ু রাজ্যের পাম্বাম দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। এটি একটি পরিত্যক্ত বন্দর শহর ছিল। এটি পাম্বানের দক্ষিণ পূর্বে অবস্থিত এবং শ্রীলঙ্কার তামিলনাড়ু থেকে প্রায় 18 মাইল পশ্চিমে অবস্থিত। শোনা যায় যে 1964 সালের রামেশ্বরম ঘূর্ণিঝড়ের সময় শহরটি ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীকালে এটি জনবসতিহীন অবস্থায় পড়ে থাকে। ঘূর্ণিঝড়ের আক্রমণে আনুমানিক 1800 জন মানুষ মারা যায়। ধনুষকোডিতে আমার ভ্রমণ ছিল খুবই ঘটনাবহুল। আমি পাম্বান সেতুর অভিজ্ঞতা অর্জন করেছি, যা ভারতের প্রথম এবং দীর্ঘতম এবং মারাত্মক সেতু বলে পরিচিত। রামেশ্বরম পেরিয়ে যখন আমি ধনুষকোডিতে পৌঁছালাম, তখন স্যার কালামের বাড়ির পালক আরও এক পালক নিয়ে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল। ভাঙা গির্জা এবং বাড়িগুলো ধ্বংসস্তূপে পড়েছিল। স্থানীয় লোকজন এবং গাইডের সাথে কৌতূহলের বশে যখন আমি আমার গাইডকে জিজ্ঞাসা করলাম কেন শহরটি আর কখনো পুনর্নির্মাণ করা হয়নি, তারা বলল যে গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এখানে প্রচুর অস্থিরতা রয়েছে। ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মারা এখানে বাস করে বলে এখনও কেউ এখানে থাকতে পারে না। আসলে সরকার সন্ধ্যার পরে ধনুষকোডিতে কাউকে প্রবেশ করতে নিষেধ করে। আমি একমত না হয়ে পারলাম না। ধনুষকোডিতে ঘিরে সত্যিই এক ধরনের ভীতিকর অনুভূতি রয়েছে। যদিও বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে, কেননা আমি মুগ্ধ হয়েছি। আর আমি দৃঢ় বিশ্বাস যে আপনারাও এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারাও মুগ্ধ হবেন। আমি রামায়ণে শুনেছি এবং পড়েছি যে কথিত আছে যে ভগবান রাম তার ধনুকের ডগা দিয়ে এই শহরের দিকে ইঙ্গিত করেছিলেন এবং ভগবান হনুমান এখান থেকে শ্রীলঙ্কায় একটি সেতু নির্মাণ করেছিলেন। ধনুষকোডি থেকে শ্রীলঙ্কা মাত্র 31 কিলোমিটার দূরে অবস্থিত, তাই এটি বেশ বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। আমি একেবারে হেঁটে যাচ্ছি আর দেখছি উপসাগর আস্তে আস্তে সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। আমি ভাবছি কিভাবে এত সৌন্দর্য এত ক্ষতি করতে পারে। ধনুষকোডির সৌন্দর্য এবং ধ্বংসের প্রতি শ্রদ্ধাঞ্জলি। যারা জানেন না তাদের জন্য ধনুষকোডি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থল। এটি শ্রীলঙ্কার খুব কাছে অবস্থিত এবং পক প্রণালী এটি প্রাকৃতিক সীমানা হিসাবে কাজ করে। আকাশ পরিষ্কার থাকলে আপনিও এই শহর থেকে শ্রীলঙ্কার উপকূলের এক ঝলক দেখতে পারেন। ভারতবর্ষের শেষ সীমানায় চলে এসেছি। বাঁদিকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর আর ওইদিকে হচ্ছে ভারত মহাসাগর। দেখে বুঝতে পারছো বন্ধুরা, দুটো সাগর কিন্তু জয়েন্ট হয়ে গেছে। আর ওই বাঁদিকে কিন্তু শ্রীলঙ্কা। দেখে বুঝতে পারছো? দেখে নাও আমার সাথে। তার মানে এটা বলতে চাইছো দর্শককে যে এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর, এই যে সীমানা করে দিয়েছে ওরা। মা, এই দিকটা তোমাকে জিজ্ঞাসা করছি, এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর আর এদিকে হচ্ছে ভারত মহাসাগর। দুটো মানে একটা সাগর আর একটা মহাসাগর মিলিত হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওইদিকে দর্শকদের বলছো যে শ্রীলঙ্কা, এটা ভারতের একদম শেষ বিন্দু। হ্যাঁ, শেষ বিন্দুতে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নিলে। এটা সেই
স্থান যেখানে রামজি এসে মানে বজরং বলি মানে আমরা যাকে হনুমানজি বলি, সে রাম সেতু তৈরি করছিলেন। সেটা এখন জলের তলায় চলে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জলের তলায় চলে গেছে এখন। ধনুষকোটি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আদমের সেতুর কাছে অবস্থিত, যা রাম সেতু নামেও পরিচিত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি সেই স্থান বলে মনে করা হয় যেখানে ভগবান রাম তার স্ত্রী সীতাকে রাক্ষস রাজা রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য লঙ্কায় পৌঁছানোর জন্য এটি সেতু নির্মাণ করেছিলেন। পোস্ট অফিস ছিল আর এটা স্কুল ছিল, যে ভাঙাটা দেখতে পাচ্ছ খণ্ডটা, ওটা স্কুল ছিল। স্কুলটা ভেঙে গেছে, পোস্ট অফিস ছিল, বড় পোস্ট অফিস। সেটা আর এটা কি ছিল? এটা পোস্ট অফিস। পোস্ট অফিস পাথরে কাজ করা ছিল রে। জলে সব সুনামিতে নষ্ট হয়ে গেছে। চার্চ ছিল, ভেঙে গেছে। মুন্ডুটা দাঁড়িয়ে আছে আর কি। অফিসের পর আগেকার ছিল। railway station है, रेलवे स्टेशन and artificial Ram Paduka है sir, not original. Small facing is there, artificial Ram Paduka. This is Dhanushkoti. Yeah, Dhanushkoti old village. रेलवे स्टेशन और रेलवे 1964 সালের 17 ডিসেম্বরে দক্ষিণ আন্দামান সাগরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। 19 ডিসেম্বর এটি তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। 1964 সালের 21 ডিসেম্বরের পর এটি প্রতিদিন 250 মাইল থেকে 350 মাইল বেগে পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করে। 22 ডিসেম্বর এটি 280 কিলোমিটার বেগে বা ঘন বাতাসের সঙ্গে গতিবেগে সিলনের ভাবুনিয়া দ্বীপে, বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত, অতিক্রম করে রাতে পক প্রণালীতে প্রবেশ করে এবং 1964 সালের 22 থেকে 23 ডিসেম্বরের রাতে রামেশ্বরম দ্বীপের ধনুষকোটিতে আছড়ে পড়ে। অনুমান করা হয়েছিল যে রামেশ্বরম অতিক্রম করার সময় এটি 8 গজ উঁচু জোয়ারের ঢেউয়ের সৃষ্টি করেছিল। সেই রাতে রাত 11:55 ধনুষকোটি রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় 653 নাম্বার পাম্বান ধনুষকোটি প্যাসেঞ্জার ট্রেনটি, যা প্রতিদিন 110 জন যাত্রী এবং 5 জন রেলকর্মী নিয়ে পাম্বান ছেড়ে যেত, ধনুষকোটি রেলওয়ে স্টেশন থেকে মাত্র কয়েকশো গজ দূরে ছিল। তখনই একটি বিশাল জোয়ারের কবলে পড়ে পুরো ট্রেনটি ভেসে যায় এবং 115 জন যাত্রী সবাই মারা যায়। ধনুষকোটি থেকে কয়েক মিটার এগিয়ে সিগন্যাল বিকল হয়ে যায়। ঘন অন্ধকার এবং সিগন্যালের পুনরুদ্ধারের কোনো ইঙ্গিত না থাকায় ড্রাইভার দীর্ঘ বাঁশি বাজিয়ে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন। কয়েক মিনিট পরে একটি বিশাল জোয়ারের ঢেউ 6টি কোচের সবকটি গভীর জলে ডুবিয়ে দেয়, যে দুর্ঘটনার কেউ বেঁচে থাকতে পারেনি। সেই দুর্ঘটনায় ভারতের মূল ভূখণ্ডকে রামেশ্বরম দ্বীপের সাথে সংযুক্ত পাম্বান সেতুটিও ধ্বংস হয়ে যায়। ঘূর্ণিঝড়ের 1800 জন মানুষ মারা গেছিলেন এবং ধনুষকোটি শহরের সমস্ত বাড়িঘর এবং অন্যান্য স্থাপনা ডুবে গেছে। জোয়ারের তীব্র ঢেউ এবং দ্বীপের গভীরে এসে পড়ে এবং পুরো শহরটিকে ধ্বংস করে দেয়। উদ্ধারের জন্য পাঠানো হয় নৌবাহিনীর জাহাজগুলিকে। ধনুষকোটির পূর্ব প্রান্তে বেশ কয়েকটি ফুলে যাওয়া মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছিল বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণে বলা হয়েছে যে কিভাবে উত্তাল জলরাশি রামেশ্বরমের মূল মন্দিরকে কাছে থেমে গিয়েছিল, যেখানে ঝড়ের প্রকোপ থেকে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। এই দুর্ঘটনার পর মাদ্রাজ সরকার ধনুষকোটিকে একটি ভূতের শহর এবং বসবাসের অনুপযুক্ত ঘোষণা করে দিয়েছেন। আমরা সেই ভূমির শেষ প্রান্তে পৌঁছে গেছিলাম, যেখানে দুটি সমুদ্র মিলিত হয় এবং গভীর নীল সমুদ্রের দৃশ্য উপভোগ করি। সূর্যাস্ত এবং চাঁদের উদয়ের সাথে সাথে ধীরে ধীরে রং পরিবর্তন করে।
ভাবি যে কিভাবে এত শান্তি এবং প্রশান্তির মাঝে মাঝে এত ক্রোধ এবং ধ্বংসের জন্ম দিতে পারে, কিন্তু তারপর সময় চলে যায় এবং সমস্ত ক্ষত সারিয়ে তোলে।